এর নাম সাধারণত ব্লু মস্ক ধরা হয়। প্রায় 50 প্রজাতির টিউলিপ ডিজাইন একটা ফুলের সমারোহের আমেজ তৈরি করে। একটি বিশাল গম্বুজের আশেপাশে অনেকগুলো ছোট ছোট একই রকম দেখতে গম্বুজ ইসলামিক জ্যামিতিক ডিজাইনের একটি অনন্য উদাহরণ তৈরি করেছে। আর বাইজেন্টের হাজিয়া সোফিয়ার কিছু নির্মাণ শৈলী থেকে ব্যবহার করা হয়েছে। এটি হাজিয়া সোফিয়ার একটি আঁকাকৃতি, আর এটি সুলতান আহমেদ প্রচন্ড মূল্যবান মার্বেল দিয়ে মিহরাবটা তৈরি ছিল, আর তার চারিপাশের দেয়ালগুলিতে গ্লাস পেন্টিং, সিরামিক ও নকশা করা। পুরো মেম্বারটিতে যথেষ্ট কারুকার্য রয়েছে। এখানে নামাজ পড়ে অতি রকম প্রশান্তি পাবেন। আমাকে একটি মুসলিম ভাই একটি কোরআনের তাফসীর উপহার দিয়েছিলেন। মাকড়সার জাল একটি বড় সমস্যা, তাই ১৭ বছর আগে প্রত্যেকটি ঝালবাতির উপর অস্ট্রিচের ডিম রাখা হতো, এতে করে মাকড়সারা দূরে থাকত। মসজিদের ভেতরটা যেমন সুন্দর, বাইরেও চমৎকার। বিশাল বিশাল পিলারের ভেতরের গম্বুজ থেকে ইসলামিক টাইলসের কারুকার্য দেখতে পায়। বাইরের চত্বরটিও অটোম্যানদের যে কোনো মসজিদের ভিতর সবচেয়ে বড়। এই মসজিদের মিনার তৈরি নিয়ে বেঁধেছিল বড় ফ্যাসলা। এই সময় শুধু মসজিদে নববীতে ৬টি মিনার ছিল, তাই যখন এই মসজিদে ৬টি মিনার তৈরির কথা উঠল তখন মুসলিম বিশ্বের অনেকে রাগ করেছিলেন, যাদের মতামত ছিল মহানবীর মসজিদের চেয়ে বেশি মিনার তৈরি করাতে বেয়াদবি হবে। তাই সুলতান আহমেদ মদিনা শরীফে অতিরিক্ত একটি মিনার জুড়ে দেওয়া হলো ও সুলতান আহমেদ মসজিদে ৬টি মিনার করা হলো, যাতে করে সবাই খুশি। ওই যে ব্লু মস্ক থেকে মাগরিবের আজান শোনা যাচ্ছে। নামাজ পড়ে বাইরের চত্বরে হাজিয়া সোফিয়া বরাবর বসে লম্বা সময় কাটাতে পারে। আমার ধারণা মতে ভালো লাগবে। পুরো ইস্তানবুলের প্রতিটি কোণায় অনেক অনেক ঐতিহাসিক স্থাপনা, যার সব অবশ্যই আমি আজকে উপস্থাপন করিনি। এর চেয়ে অনেক বেশি জায়গায় আমি ঘুরেছি, যেগুলোকে নিয়ে ভিন্ন ভিন্ন পর্বে কথা হতে থাকবে। অনেকে প্রশ্ন করতে পারেন টপকাপি প্রাসাদ গেল কোথায়। তার উত্তরে বলছি, আমার খুব পছন্দের জায়গা বলে টপকাপি প্রাসাদ নিয়ে পুরো আলাদা একটি পর্ব থাকছে। তাছাড়া সে প্রাসাদেই রয়ে গেছে ইসলামের নবী রাসূলদের ব্যবহৃত নানান সামগ্রী। এটি মুসলিম, খ্রিস্টান ও পৌত্তলিক সমাজের অনেক রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস রয়েছে। বহু সাম্রাজ্যের উত্থান হয়েছে এবং সবার হাত থেকে ক্ষমতা চলে গিয়েছে, শুধু রয়ে গিয়েছে এই স্মৃতি বিজড়িত ইস্তানবুল। হায়দারাবাসী, আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে বেশি বেশি লাইক ও শেয়ার করবেন ও আমার ফেসবুক পেজটিও ফলো করবেন। পৃথিবীর ৭টি দেশে আমি এভাবে ক্যামেরা বসিয়েছি, তার ভিতর তুরস্কের ভিডিওটি শুরু করব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। তুরস্ক বিশ্বের অন্যতম কেন্দ্রবিন্দু। ১০০০ বছর রোমান সাম্রাজ্যের রাজধানী আর ৬০০ বছর অটোমেনদের। আমি দেশটাকে উপভোগ করার চেষ্টা করেছিলাম একেবারে মাঠ পর্যায়ে থেকে। তুরস্কের সবচেয়ে জনপ্রিয় নগরী ইস্তানবুল হতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মসজিদের দেশ তুরস্ক। স্টেডিয়ামে বসতে পারত ২৫,০০০ দর্শক। তুরস্ক ভ্রমণ পর্বগুলি আপলোড হচ্ছে শীঘ্রই।
পৃথিবীর যে কোনো পর্যটকেরই খুব পছন্দের মিষ্টি একটি দেশ। প্রচন্ড ঐতিহাসিক ও খ্রিস্টান ধর্মের স্মৃতির একটি পবিত্র দেশ। এখানে গ্রিক কবি হোমারের লেখা সেই ঐতিহাসিক ট্রয় যাকে আলেকজান্ডার দ্য গ্রেট সম্মান দেখিয়েছিল। আর ওখানে তাকালে বড় বড় এখানে তো রয়ে গেছে গ্রিক কবি হোমারের লেখা সেই ঐতিহাসিক ট্রয় যাকে আলেকজান্ডার দ্য গ্রেট সম্মান দেখিয়েছিল। বড় বড় পাহাড় দিয়ে গড়িয়ে দেওয়া প্রাচীরের পেছনে লুকিয়ে সেই পূর্ব রোমান সাম্রাজ্যের হাজার বছরের স্মৃতি দাঁড়িয়েছে। ইতিহাস বলতে বাকি এখানে রয়েছে ইসলামের নবী রাসূলদের গত হাজার বছরের নানান পরিবর্তন। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী একটি রাজবংশের গল্প সবের আমি আপনাদের শোনাবো। তুরস্ক ভ্রমণ পর্বে আপনাদের স্বাগত। আমি রাশি পরপর 2টি বছর তুরস্ক ঘুরে পর্ব বানিয়েছি। শুধু তুরস্ক নয়, পৃথিবীর আরো অনেকগুলি সুন্দর দেশ নিয়ে পর্ব থাকছে। করে অবশ্যই বাজিয়ে সাথে থাকবেন। জেনে খুশি হবেন, তুরস্কের দরজা আবারও বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হয়েছে। আগস্ট মাসের 18 তারিখ বর্ডার খুলে গেছে ও গত জুন মাস থেকেই ভিসা আবেদন গ্রহণ করা শুরু হয়েছে। তাই আপনি এখন মন চাইলেই তুরস্ক ঘুরে আসার সুযোগ পাচ্ছেন। গত কিছুদিন নানান শোরগোল ঘটে যাওয়া আইয়া সোফিয়ার দেশে আমার সাথে ঘুরতে যাওয়া। এই পর্বটি তৈরিতে সহায়তা করছে আপনার তুরস্ক ভ্রমণের বিশ্বস্ত ট্রাভেল এজেন্ট। ফ্লাইট রিজার্ভেশন, পুরো ভ্রমণ পরিকল্পনা দাঁড় করা, চোখ বন্ধ করে যোগাযোগ করতে পারেন তাদের ঠিকানা এবং যোগাযোগের নাম্বার থাকছে ডেসক্রিপশন বক্সে। শুরু হচ্ছে 26শে এপ্রিল 2019 থেকে 1 বছর আগে ভোর 5টায় ঢাকার বাড়িধারা অঞ্চল থেকে জিএপুরের হয়ে যাচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমাদের ফ্লাইট টার্কিশ এয়ারলাইন্সে ছাড়বে সকাল 6:45। একটা জিনিস, আপনি 2019, 20, 25 যখনই ভ্রমণ করেন না কেন, ভ্রমণের নিয়ম ও দর্শনীয় স্থানগুলি একই থাকবে। শুধু বর্তমান করোনা ভাইরাস কেন্দ্রিক যে সকল বিধিনিষেধ আরোপ করা হয়েছে এসব নিয়ে আমি আলাদা করে বর্ণনা যোগ করে দেব। লাগেজ চেকিং করে ও বোর্ডিং পাস সংগ্রহ করে আমরা অপেক্ষা করছি ফ্লাইটে ওঠার জন্য। ঢাকা থেকে প্রায় 7,748 কিলোমিটার দূরে 8 ঘন্টা ভ্রমণ করে ইস্তানবুল শহরে গিয়ে পৌঁছে। ভিডিও এই অংশ থেকে শুরু করে 8 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত তুরস্কের ভিসা ও ইস্তানবুল শহরে পৌঁছানো পর্যন্ত বিস্তারিত কাহিনী থাকছে, যা আপনাকে নিজ তুরস্কে পৌঁছাতে সাহায্য করবে। 2020 সালের আপডেট অনুযায়ী তুরস্ক ভ্রমণ আবেদন জমা দিতে হয় টার্কিশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে, যা ঢাকার বনানী অঞ্চলে অবস্থিত। তাছাড়া আপনি ট্রাভেল এজেন্সির মাধ্যমে জমা দিতে পারেন। ট্যুরিস্ট ভিসায় আপনার সাথে অন্তত 6 মাসের ভ্যালিড পাসপোর্ট, 3 কপি ছবি, পাসপোর্টের ফটোকপি সহ নানান দলিল লাগছে, যা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সাথে অবশ্যই একটি নির্দিষ্ট ফি পেমেন্ট করে ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হবে। এগুলো জমা দিয়ে সিঙ্গেল এন্ট্রি ভিসা করতে মোটমাট খরচ হবে 11,500 টাকা। ডাবল বা মাল্টিপল এন্ট্রিতে আরও বেশি। সাধারণত অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হতে প্রায় 15 কার্যদিবস প্রয়োজন। আপাতত ভিসা আবেদনে কোনো করোনা সার্টিফিকেট দেখানোর প্রয়োজন হচ্ছে না, বরং যেই এয়ারলাইনে টিকিট কাটছেন তাদের কাছে করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখানোর প্রয়োজন। যদি নেগেটিভ থাকেন তাহলে তুরস্কে গিয়ে কোনো কোয়ারেন্টাইন না করে নির্দ্বিধায় ঘুরে বেড়াতে পারবেন। আর আপনাদের সাথে যদি ইউএস, ইউকে অথবা ইউরোপিয়ান ইউনিয়নের ভিসা থাকে তাহলে তুরস্কে সরাসরি অন অ্যারাইভাল ভিসা পাবেন। আমি প্রত্যেকবারই এই পদ্ধতিতে গেছি। একটু পরেই এই নিয়ে আমার অভিজ্ঞতা জানবে। তো সকাল 7:30টায় বোর্ডিং করছে। আমার সঙ্গে যাচ্ছে আমার বাবা আর একজন আঙ্কেল। যদিও পরবর্তীতে ওনারা ভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাবেন আর আমি আমার ভ্রমণে। এছাড়াও আগেই বলেছি, আমি পরপর 2 বছর তুরস্ক ভ্রমণ Capaz que
অংশগ্রহণ করেছে, যার ভিতর আগের বছর করেছিলাম পুরো পরিবার সহকারে। সে সময়কার কিছু মুহূর্ত সিরিজের বিভিন্ন সময় দেখাতে থাকবে। টার্কিশ এয়ারলাইন্সে আমি টিকিট কিনেছিলাম একেবারে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে। মাঝে 4 দিন তুরস্কে থাকবে, আর ওদিকে আগের বছর ইস্তানবুলে ছিলাম 5 দিন, লন্ডনে প্রায় 1 সপ্তাহ ও মাঝে স্কটল্যান্ডে 2 দিন। এইসব দেশগুলো পর্ব থাকে। তো সবাই জায়গা মতন বসে পড়েছে ও বিমান উড়ে যাওয়ার জন্য তৈরি। স্ক্রিনে দেখছি প্লেন টেক অফ করছে ও এই তো শুরু হয়ে গেল আমাদের যাত্রা। ব্যক্তিগতভাবে আমার বিমান যাত্রা খুব একঘেয়েমি লাগে, বিশেষ করে যখন 8 থেকে 10 ঘন্টা লম্বা ফ্লাইটগুলো চলছে। টার্কিশ এয়ারলাইন্সের Hola chicos, aquí Resi con un tutorial de cómo descargar sonidos sensuales de Skype. Primero descargues el archivo RAR, pero yo no lo descargo porque ya lo tengo. Yo no lo descargo porque ya lo tengo. Yo no lo descargo porque yo no lo descargo porque yo no lo descargo porque ya lo tengo. ¿Lo tienes? Yo no lo descargo, porque ya lo hago. Hola chicos, aquí Resi con un tutorial. Hola chicos, aquí Resi con un tutorial de cómo descargar sonidos sensuales de Skype. Primero descargues el archivo RAR, pero yo no lo descargo porque ya lo tengo. Yo no lo descargo porque ya lo tengo. Yo no lo descargo porque yo no lo descargo porque yo no lo descargo porque ya lo tengo. Lo tienes. Yo no lo descargo. Porque ya lo yo no lo descargo. A ver, putos, empecemos de nuevo. ¿Quieren descargarse por mí? Sí. দেখতেই পাচ্ছেন বিমানবন্দরটি যথেষ্ট সুসজ্জিত। সোজা হেঁটে ইমিগ্রেশন পার করার আগে আমাকে যেতে হবে অন অ্যারাইভাল ভিসা কাউন্টারে। ফ্লাইট থেকে নেমেছে এরকম একটি কর্নার থাকে। এখানে মেশিনগুলো ইউএস, ইউকে ও ইউ ভিসা স্ক্যান করে সক্রিয়ভাবে 1 মাসের টুরিস্ট ভিসা ইস্যু করতে পারে। সেক্ষেত্রে $60 পেমেন্ট করতে হবে। পেমেন্ট অবশ্যই করতে হবে কার্ডের মাধ্যমে, কোনো ক্যাশ কাউন্টার নেই। আমি পরপর 2 বছর 2টি এয়ারপোর্ট ঘুরে একই পদ্ধতি পেয়েছি। যদি আপনার সাথে ইন্টারন্যাশনাল কার্ড না থাকে তাহলে কোনোভাবেই অন অ্যারাইভাল ভিসা নিয়ে তুরস্কে ঢোকার উপায় নেই। সেক্ষেত্রে বিভিন্ন অপরিচিত মানুষকে অনুরোধ করে তাদের কার্ড দিয়ে পেমেন্ট করে তাদেরকে ক্যাশ দিতে পারেন, কিন্তু এটি বিশাল এক ঝক্কির কাজ ও আপনার জন্য বিড়ম্বনা হতে পারে। যাই হোক, আমরা ক্রেডিট কার্ড পেমেন্ট করে অন অ্যারাইভাল 1 মাসের ভিসা নিয়ে তুরস্কে ঢুকছি। লম্বা ইমিগ্রেশনের লাইন ঠেলে বিশাল এই এয়ারপোর্ট থেকে লাগেজ সংগ্রহ করে দিলাম। এবার মানি এক্সচেঞ্জের পালা। যারা বিদেশ ভ্রমণ করেন তারা জেনেই থাকবেন যে কোনো দেশে গিয়ে প্রথমে ওই দেশের মুদ্রা সংগ্রহ করাটা জরুরি, কিন্তু যে কোনো বিমানবন্দরে মুদ্রার হারে লোকসান করতে হয় বেশি, তাই কিছু লোকাল ক্যাশ সাথে নিয়ে যান। না থাকলে বিমানবন্দরে অল্প কিছু ভাঙিয়ে নিন, আর এরপর শহরে গিয়ে ভালো মতো টাকা ভাঙিয়ে নিন। এ সম্পর্কে পরে আরো বিস্তারিত বলব। আরেকটা জরুরি বিষয় হচ্ছে সিম কার্ড। তুরস্কে জনপ্রিয় ভোডাফোন ও তুর্কসেল মোটামুটি সিম কার্ড কিনতে প্রায় 1500 থেকে 2000 টাকা করে পড়তে পারে। এয়ারপোর্ট থেকে কিনলে আরেকটু বেশি পড়তে পারে, তাই খরচ বাঁচাতে চাইলে শহরে গিয়ে কিনুন। এয়ারপোর্টের বাইরে থেকে আমরা ট্যাক্সি নিব। একটা জিনিস, এই এয়ারপোর্ট পরিচিতি ও এখান থেকে কিভাবে কিছুটা সাশ্রয় করে বাসে বা ট্রেনে শহরে পৌঁছাতে পারেন তা নিয়ে আরেকটি পর্ব থাকবে। যাই হোক, ট্যাক্সিতে উঠে গেছে, যাচ্ছি একেবারে জনপ্রিয় এলাকা সুলতান আহমেদের দিকে। ওই অঞ্চলে আমাদের হোটেল রিজার্ভেশন আগে থেকেই করা ছিল। তুরস্কে কিন্তু ডানের লেনে গাড়ি চলে। ইস্তানবুলের পুরনো অঞ্চলে প্রবেশ করতেই একটু পরপর মসজিদের দেখা পাবে, আর আকাশে প্রচুর পাখি দেখা যাবে। বিকেলের দিকে অফিস ছুটির প্রাক্কালে ব্যস্ত শহরের জ্যাম ঠেলে এবার পৌঁছে গেলাম আমাদের হোটেলে, আমার নিজের কক্ষে। হোটেলের নাম আমারা ওল্ড সিটি রেস্টুরেন্ট দি হোটেল। তো কি অবস্থা সবার? দীর্ঘ 13.5 ঘন্টার পথ পেরিয়ে আমি শেষমেশ পৌঁছে গেছি ইস্তানবুলের আমার হোটেল কক্ষে। বাংলাদেশ সময় ভোর 4টার সময় রওনা দিয়ে আমি ইস্তানবুলের সময় বিকাল 5:30টার সময়
পৌঁছে গেছি আমার হোটেল কক্ষে এবং এখন আমি বিকাল 5:45 আপনাদের সাথে দাঁড়ায় কথা বলছি। বলা বাহুল্য নয় যে ইস্তানবুলের সময়ের থেকে অথবা তুরস্কের সময়ের থেকে বাংলাদেশের সময়ের পার্থক্য হচ্ছে 3 ঘন্টা। অর্থাৎ এখন যদি ইস্তানবুলে বেজে থাকে বিকাল 5:45, তাহলে এখন ঢাকার সময় হচ্ছে রাত 8:45। তো আমি যে কক্ষে এখন দাঁড়িয়ে আছি, এই কক্ষটি যদি আপনার ভালো লেগে থাকে এবং এরকম একটি কক্ষে যদি আপনি রাত্রি যাপন করতে চান যখন আপনারা ইস্তানবুলে আসবেন, তাহলে আপনাকে প্রত্যেক রাতের জন্য গুনতে হবে $70, অর্থাৎ $70 প্রত্যেক রাতের জন্য। যারা একটু বাজেটে ট্যুর করতে পছন্দ করেন তাদের জন্য বলে রাখি, এখানে আপনি হয়তো $30 থেকে $40 রুম খুঁজে পাবেন, কিন্তু গুণগত মান খুব ভালো নাও হতে পারে। আরেকটা জিনিস না বললেই নয়, ইউরোপের সাথে কিন্তু এশিয়ার বাজেটে অনেক পার্থক্য রয়েছে। তাই এশিয়াতে যে বাজেটে ট্যুর করবেন তার থেকে অবশ্যই আপনাকে ইউরোপে আরো অনেক বেশি অর্থ গুনতে হবে। তাই ইউরোপে যখন আসবেন তখন অবশ্যই বাজেটটা ইউরোপ স্ট্যান্ডার্ডে নিয়ে আসবেন। তো এই রুমটি যদি ভালো লেগে থাকে, আমি ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দিচ্ছি, যে লিংকে ক্লিক করে আপনি এই রুমটি বুক করতে পারবেন যদি আপনারা ইস্তানবুলে এসে এখানেই উঠতে চান। অথবা অ্যাগোডা, booking.com এগুলি ওয়েবসাইটে ঢুকলে আপনি অনেক 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 রুমের সন্ধান পাবেন। এখন কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি ইস্তানবুলের পথে পথে, আপনাদেরকে নিয়ে ঘুরবো, আপনাদেরকে দেখাবো ইস্তানবুলের দৃশ্য। তো বিকাল 6:30টায় আমরা বের হচ্ছি। প্রথমে মানি এক্সচেঞ্জ করব ও সিম কার্ড কিনবো। বিকাল বলছি কারণ তুরস্কে সূর্যাস্ত 7:45টার সময়। আর জনপ্রিয় শত শত বছরের পুরানো পথগুলি দিয়ে হেঁটে বসফরাস প্রণালীতে আজকে ফেরিতে ঘুরবো। ইস্তানবুলে গেলে বসফরাসে ভ্রমণে যাওয়া একেবারে বাধ্যতামূলক। এই সেই হাজিয়া সোফিয়া, যাকে নিয়ে কিছুদিন আগে এত শোরগোল রটে গেল। ইস্তানবুলের এই জারাকা টাওয়ারের উল্টো পাশে বসফরাসে প্রচুর টুরিস্ট ফেরি পাবে। আর এই অঞ্চল ঘিরেই কেনাকাটা, ইজিপশিয়ান বাজার, গ্র্যান্ড বাজার, তাছাড়া খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও চমৎকার। আপনারা খেয়াল করছেন, একজন কন্ডাক্টর মাইকে ঘোষণা করে পর্যটকদের ডাকছেন। আমরা ইস্তানবুলের নদীর পাড়ে চলে এসেছি। এটা হচ্ছে বসফরাস নদী এবং আমি উঠেছি একটি রিভার ক্রুজে। এই রিভার ক্রুজে করে আমি ঠিক বসফরাস নদীতে চক্কর দিব, চারপাশে ঘুরে বেড়াবো এবং যখন কোনো বিষয় না। আপনারা যদি এখানে উপরে উঠেন, শীতের সাধারণত দ্বিতল। যদি শীত থেকে বাঁচতে চান তাহলে নিচতলায় বসে, সেখানে চা কফিরও ব্যবস্থা আছে। কিন্তু বসফরাসের মূল মজাটাই হচ্ছে ফেরির উপর তলায় বসে থাকে। শুরু হচ্ছে ফেরি যাত্রা। প্রচন্ড বাতাসে এই ঐতিহাসিক প্রণালী ধরে বলব। আমার এক পাশে থাকবে ইউরোপ মহাদেশ, আর এক পাশে এশিয়া। এমন রোমাঞ্চকর যাত্রা শুধু তুরস্কেই সম্ভব। এই প্রণালী কেন্দ্রিক হাজার হাজার বছরের অনেক স্মৃতি, তারগুলো ঘেঁষে অনেক ঐতিহাসিক স্থাপনা। এগুলোর অনেকগুলোকে আলোকসজ্জা করে রাখা হয়েছে,
আর রিভার ক্রুজে মাইকিং করে বিভিন্ন স্থাপনার নাম ও ইতিহাস বলতে থাকে। এখন এই যে চলে আসছি প্রথম সেতু, অর্থাৎ বসফরাস ব্রিজের কাছে। মজার ব্যাপার, ইস্তানবুল শহরের এক পাশে ইউরোপ আর এক পাশে এশিয়া, তাই আপনি একই শহরের ভিতরে এক মহাদেশ থেকে আরেক মহাদেশের ভিতরে পার হয়ে যেতে পারছেন এই সেতুর মাধ্যমে। 1973 সালে যখন তৈরি হলো তখন এই সেতুটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম সাসপেনশন ব্রিজ ছিল। পরবর্তীতে এই বসফরাসেই এর চেয়ে বড় সেতু তৈরি হয়েছে। Muslims lived in Armenian minorities established good neighborhood relations and lived peacefully together. The joint mosques, churches, and synagogues even today continue to serve their function. Kuzguncuk is the first Jewish residential area in the Anatolian side. রিভার ক্রুজ শেষে এবার রাতের ইস্তানবুল ধরে হাঁটবো, খাওয়া দাওয়া করবো আর হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়বো। কিন্তু ভাববেন না বসফরাস পর্ব এখানেই শেষ। পরবর্তীতে দিনের বেলার বসফরাস আর পৃথিবীর ইতিহাসে এই প্রণালীর নানান কাহিনী নিয়ে